Dear students, today we are going to discuss about the topic mechanisms of nutrient uptake by the plant. The mechanism of nutrient uptake by the plant follow two steps. Number one, movement of nutrients from soil to the root surface. And the second step is the entrance of nutrient from root surface to the internal portion of the roots. That means from surface to the internal structure, that is epidermis, cortex, stele, vascular bundle, and finally to the mesophyll tissue. Anyway, today we shall discuss only about the movement of nutrients from the soil to the root surface. এইটা আমরা আজকে আলোচনা করব, এটা আলোচ্য বিষয়। তার মানে কি রুটে সয়েলে থেকে আয়নগুলো নিউট্রিয়েন্ট আয়নগুলো কিভাবে রুট সারফেসে যাবে সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখি যে এই সয়েলে থেকে নিউট্রিয়েন্ট আয়নগুলো কিভাবে যায়, সেটা তিনটা প্রসেসের মাধ্যমে যেতে পারে। এক নম্বর প্রসেস, নাম্বার 1 হলো রুট ইন্টারসেপশন, নাম্বার 2 মাস ফ্লো, নাম্বার 3 হলো ডিফিউশন। প্রথমে আসা যাক রুট ইন্টারসেপশন। রুট ইন্টারসেপশন হলো এইখানে রুট নিউট্রিয়েন্ট আয়ন অথবা এলিমেন্ট অথবা অ্যাটম এইখানে এটার কাছে চলে যাবে। এটা যত রুট যতটুকু সয়েল ভলিউমকে ডিসপ্লেস করবে অতটুকু হলো রুটের ভলিউম। এবং রুট ইন্টারসেপশন পদ্ধতিতে সাধারণত আমরা দেখে থাকি যে একটা সয়েলে যে বাল্ক সয়েল সেখানে তার 1% সাধারণত রুট হয়ে থাকে। যদি আমরা ওয়েট অথবা ভলিউমে করি তাহলে 1% হয়ে থাকে। আরেকটা জিনিস এটাই হলো যে এটা সাধারণত যতটুকু রুট যতটুকু সয়েলকে ডিসপ্লেস করবে ওইটার ভলিউম রুটের ভলিউম সমান হয়ে থাকে। এখন আমরা দেখব যে এটা কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ রুট সারফেস রুট ইন্টারসেপশন। প্রথমে দেখা যায় গ্রোথ অফ নিউ রুট থ্রুআউট দ্য সয়েল মাস এনহ্যান্স রুট ইন্টারসেপশন। যত নতুন নতুন রুট হবে ডেভেলপ হবে তত রুট ইন্টারসেপশনের ক্যাপাসিটি বেড়ে যাবে। নিউট্রিয়েন্ট আয়নস আর অ্যাবজর্বড বাই কন্টাক্ট এক্সচেঞ্জ প্রসেস। এই ক্ষেত্রে রুট যখন নিউট্রিয়েন্ট আয়নের কাছে যাবে তখন এক্সচেঞ্জের মাধ্যমে সেটা অ্যাবজর্পশন হবে। এই কন্ট্যাক্ট এক্সচেঞ্জ এইটা থিওরিটা প্রসেসটা জেনি অ্যান্ড ওভারস্টিট 1938 এটা এক্সপ্লেন করে। এরপরে আসা যাক when the oscillation volume of two ions overlap then ion exchange takes place। এইখানে যখন আমরা দেখি প্রত্যেকটা আয়নই তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করতে থাকে, সার্কুলেট হতে থাকে, যখন এটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে, অসিলেশন হয়ে যাবে, তখন সেখানে এসে আয়ন এক্সচেঞ্জ হয়ে থাকবে। এক্সচেঞ্জ হওয়ার ফলে তখন নিউট্রিয়েন্টটা উইল বি টেকেন আপ বাই দি রুট। এইটা আমরা আলোচনা করছি ভলিউম ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য রুট ডিসপ্লেসড। আর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস ক্যান বি এনহ্যান্সড বাই মাইক্রোরেজাল অ্যাক্টিভিটি। আমরা মাইক্রোরেজা সম্পর্কে জানি যে মাইক্রোরেজা হলো রুট ফানজাই। এটা রুটের সাথে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে থাকে। সে রুটের কাছ থেকে কার্বোহাইড্রেট নিয়ে থাকে আর পক্ষান্তরে রুটের সে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে হেল্প করে থাকে। এটা বিশেষ করে ফসফরাস জাতীয় নিউট্রিয়েন্ট এটা এনহ্যান্স হয় এই মাইক্রোরেজার অ্যাসোসিয়েশন ফলে। মাইক্রোরেজা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো একটোমাইকোরাইজা আর একটা হলো এন্ডোমাইকোরাইজা। এই ছবিটাকে যদি আমরা দেখি, এইখানে এইটা একটা রুট এপিডার্মাল সেল। এটা হলো রুট হেয়ার। রুট হেয়ার ইজ নাথিং বাট দ্য এক্সটেনশন অফ এপিডার্মাল সেল। This is nucleus, this is plastid, this is mitochondria, this is cell wall. এইখানে রুট ইন্টারসেপশনের ক্ষেত্রে কি হয়ে থাকে সেটা আমরা যদি দেখি, এইখানে
হাইড্রোজেন আয়ন অনেক সময় ইফ্লাক্স হয়ে থাকে, প্রোটন ইফ্লাক্স হয়, অথবা কার্বন ডাইঅক্সাইড is released by the process of respiration. This carbon dioxide in combination of water form carbonic acid, where the proton can interchange ionic exchange with the clay particle, যেখানে clay particle এর মধ্যে ক্যাটায়ন অ্যাবজর্ব থাকে, সেখানে সে এক্সচেঞ্জের মাধ্যমে এইখানে জেনিক কন্টাক্ট এক্সচেঞ্জের থিওরিটা কাজে লাগে এবং পটাশ এখানে রিপ্লেস হয়ে যাবে, হাইড্রোজেন আছে এখানে ফিক্স হয়ে যাবে। তাহলে এই এক্সচেঞ্জের ফলে এখানে পটাশিয়াম উইল বি টেকেন আপ বাই দি রুট। অনুরূপভাবে যদি আমরা অ্যানায়নের ক্ষেত্রে দেখি, এই যে কার্বনেট, এই অ্যানায়নটা এইখানে নাইট্রেটের সাথে, নাইট্রেট এখানে ক্লে পার্টিকেলের সাথে ছিল, সেটা এক্সচেঞ্জ হয়ে এইখানে নাইট্রেটটা অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে কি এখানে এক্সচেঞ্জ, আয়ন এক্সচেঞ্জ থিওরিটা এখানে রুট ইন্টারসেপশনের ক্ষেত্রে কাজে লাগে। যত রুট কাছাকাছি আয়নের ক্ষেত্রে যাবে তত এক্সচেঞ্জ ক্যাপাসিটি বা প্রবাবিলিটি বৃদ্ধি পাবে। এরপরে স্টেপ হলো মাস ফ্লো ফর নিউট্রিয়েন্ট আপটেক। মাস ফ্লো হলো যেখানে পানির একটা ফ্লো থাকবে, ওয়াটার ফ্লো থাকবে, সেই ফ্লোর মধ্যে নিউট্রিয়েন্ট যেগুলি থাকবে সবগুলো ফ্লোর সাথে সাথে একদম রুটের কাছে যাবে। এই যে ফ্লো, এইটা ডিপেন্ড করে আবার ফ্লোর মধ্যে ডিজলভ যত আয়ন থাকবে সবগুলো যাবে। এই ফ্লোটা ডিপেন্ড করে যদি সয়েল ময়েশ্চার কন্টেন্ট যদি বেশি থাকে ফ্লো বেশি হবে, আর টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে ট্রান্সপিরেশন বেশি থাকবে, তাহলে ফ্লো বেশি হবে এবং মোর নিউট্রিয়েন্ট উইল বি মুভ ফ্রম দ্য সয়েল পার্টিকল টু দ্য রুট সারফেস এরিয়া। আর এটা আরেকটা জিনিস হলো যে এখানে নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন যদি বেশি থাকে এবং ফ্লো যদি বেশি থাকে তাহলে সেখানে নিউট্রিয়েন্ট মুভমেন্টটা বেশি হবে এবং রুট সারফেস এরিয়াতে more nutrient will be deposited, and what will be the probability of absorption of more nutrient by the soil. তাহলে মাস ফ্লোর সাথে আমরা কি দেখলাম যে এখানে একটা ফ্লো থাকে, এর আগে আমরা আলোচনা করেছি যে মিউসিজেল একটা কন্টিনিউয়াস ফ্লো থাকে, সেই রকম একটা ফ্লোর মাধ্যমে এখানে এইটা নিউট্রিয়েন্টগুলো মুভ করবে। এখন আমরা দেখি যে ডিফিউশন ফর নিউট্রিয়েন্ট আপটেক। ডিফিউশন হলো এমন একটা প্রসেস যেখানে কেমিক্যাল প্রসেস, যেখানে অ্যাটমিক কনসেন্ট্রেশন বা কেমিক্যাল কম্পোজিশন কনসেন্ট্রেশন যেখানে বেশি থাকে সেখান থেকে কম কনসেন্ট্রেশনের ভিতরে আয়নগুলো মুভ করতে থাকে। দ্যাট মিন the process of nutrient transport from higher concentration to lower concentration through thermal kinetic of elements. এলিমেন্টগুলো থার্মাল কাইনেটিকের ফলেই হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে মুভ করে থাকে। তারপরে কি নেট প্যাসিভ মুভমেন্ট অফ পার্টিকলস, পার্টিকলসের মধ্যে অ্যাটম, আয়ন, মলিকুলস from a region of higher concentration to lower concentration, that is through the concentration gradient. concentration gradient ডেভেলপ হবে, সেখানে হায়ার থেকে লোয়ার দিকে আয়নগুলো মুভ করতে থাকবে। A gradient is the change in value of quantity. এই কোয়ান্টিটিটা either concentration or pressure, temperature ইত্যাদি হতে পারে, with the change of another variable. Nutrients such as phosphorus and potassium are absorbed strongly by soil and are only present in small quantities in the soil solution. এই আয়নগুলো সাধারণত সয়েলের ক্লে পার্টিকেলের সাথে অ্যাবজর্ব হয়ে থাকে এবং এটা অ্যাভেলেবিলিটি কম, সয়েলের ইয়েতে কম থাকে, ফলে এটার ডিফিউশন ক্যাপাসিটিও কম হয়ে থাকে। এখন আমরা দেখব এই ডিফিউশন কত প্রকার হয়ে থাকে, টাইপস অফ ডিফিউশন। একটা হলো নর্মাল ডিফিউশন, একটা ফ্যাসিলিটেড ডিফিউশন। নর্মাল ডিফিউশন হলো যেখানে কনসেন্ট্রেশন বেশি থাকবে অথবা চার্জ বেশি থাকবে, সেইখান থেকে হায়ার থেকে লোয়ার দিকে যেতে থাকবে, এটা হলো নর্মাল ডিফিউশন। আর ফ্যাসিলিটেড ডিফিউশন যেখানে পরিমাণ হয়তোবা কম থাকবে কিন্তু সেটা আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা হবে, সেখানে
ফলে হচ্ছে কি চার্জ বেশি থাকতে পারে অথবা কোনো একটা পার্টিকুলার আয়ন অথবা অ্যাটম বেশি থাকতে পারে, সেটা থেকে সে আবার ডিফিউশন হয়ে থাকে। এই ছবির সাহায্যে যদি দেখি, এখানে আমরা হায়ার কনসেন্ট্রেশন থেকে এই লোয়ার কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে, আর এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে, এর ফলে আয়ন এইদিকে মুভ করতেছে। এখন আমরা দেখব যে ডিফিউশন প্রসেসের ক্যাপাসিটি এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা ফিক্স ফার্স্ট ল, ফিক্স একটা সায়েন্টিস্ট, সে অনেকগুলো ল ডেভেলপ করছে, তার মধ্যে ফিক্স ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল ইত্যাদি আছে। তো সেই ক্ষেত্রে ফিক্স ফার্স্ট লর সাহায্যে আমরা এই ডিফিউশন কোএফিসিয়েন্ট বা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ টাইম এইটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে ডিসি বাই ডিটি equal to dE psi dC divided by dx, এখানে dC by dx হলো concentration gradient, change of concentration with distance, ডিস্টেন্সের concentration কিরকম, আর হলো dE effective diffusion coefficient, effective diffusion coefficient, আর হলো psi হলো ক্রস সেকশনাল এরিয়া অফ আয়ন টু বি ডিফিউজ, যে পাথ দিয়ে যাবে সেটা এরিয়াটা কিরকম। এখন আমরা দেখব যে ইফেক্টিভ ডিফিউশন কোএফিসিয়েন্ট কিভাবে পরিমাপ করা যায়। ইফেক্টিভ ডিফিউশন কোএফিসিয়েন্ট এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করা যায়। এখানে ডিফিউশন কোএফিসিয়েন্ট ইন ওয়াটার, আর হলো এ 1/t 1/b, এখানে এ হলো ভলিউমেট্রিক সয়েল ওয়াটার কন্টেন্ট, টি হলো টর্টোসিটি ক্যাপাসিটি, বি হলো সয়েল বাফারিং ক্যাপাসিটি। এই টর্টোসিটি হলো কমপ্লেক্সিটি অফ দ্য পাথ ইন দ্য সয়েল হুয়ার দ্য নিউট্রিয়েন্টস আর মুভড, আর সয়েল বাফারিং ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে ডিফিউশন ক্যাপাসিটি কমবে, টর্টোসিটি যত কমপ্লেক্স হবে তত কম হয়ে থাকবে। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা ডিফিউশনের ক্যাপাসিটি পরিমাপ করতে পারি। এখন আসা যাক কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব বাই দ্য রুট, এইটা আমরা নির্ণয় করতে পারি কিউ সমান ইকুয়াল টু 2 পাই আর আলফা সি টি। কিউ হলো কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব পার সেন্টিমিটার রুট লেংথ, এইটা আমরা নির্ণয় করব, আর আর হলো রেডিয়াস অফ দ্য রুট ইন সেন্টিমিটার, আলফা হলো নিউট্রিয়েন্ট অ্যাবজর্বিং পাওয়ার অফ দ্য রুট ইনটু সেন্টিমিটার লেংথ, সি হলো অ্যাভারেজ নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন ইন দ্য মিডিয়া, টি টাইম রিকোয়ার্ড ফর নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। এই সূত্রের সাহায্যে আমরা কি পরিমাণ নিউট্রিয়েন্ট একটা পার্টিকুলার রুটের মাধ্যমে অ্যাবজর্ব হয় তাহলে আমরা ইজিলি নির্ণয় করতে পারি। এখানে পাই হলো একটা কনস্ট্যান্ট। এখন দেখা যায় ফ্যাক্টরস এফেক্টিং ডিফিউশন প্রসেস ইন দ্য সয়েল, সয়েলের ভিতরে নিউট্রিয়েন্টগুলো যে ডিফিউজ হবে সেটা কি কি ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়। প্রথমেই আসা যাক ময়েশ্চার কন্টেন্ট ইন দ্য সয়েল। ময়েশ্চার কন্টেন্ট যদি খুব কম অথবা বেশি হয়ে থাকে তাহলে কম হয়ে থাকলে নিউট্রিয়েন্ট কম ডিফিউজ হবে। টর্টোসিটি মানে পাথওয়ে যদি এরকম কমপ্লেক্স হয় তাহলে নিউট্রিয়েন্ট ডিফিউশন কম হয়ে থাকবে। বাফারিং ক্যাপাসিটি যদি বেশি হয়ে থাকে তাহলে নিউট্রিয়েন্ট ডিফিউশন কম হয়ে যাবে। এখন আমরা দেখব যে নিউট্রিয়েন্টস taken up by the roots by mass flow diffusion and root interception. নিউট্রিয়েন্ট এলিমেন্টের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম, এগুলো যদি আমরা দেখি, প্রথমে আসা যাক নাইট্রোজেনের কথা। নাইট্রোজেন মাস ফ্লোর মাধ্যমেই বেশি হয়, ট্রান্সপোর্ট হয়ে থাকে, এখানে ডিফিউশনের সম্ভাবনা নাই, রুট ইন্টারসেপশন কম হয়ে থাকে নাই। ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখি ডিফিউশন, এখানে মাস ফ্লো নাই, রুট ইন্টারসেপশন নাই। পটাশিয়ামের ক্ষেত্রে দেখি আমরা মাস ফ্লো আছে, ডিফিউশন আছে, রুট ইন্টারসেপশন নাই। ক্যালসিয়ামের ক্ষেত্রে মাস ফ্লো আছে, ডিফিউশন নাই, রুট ইন্টারসেপশন আছে।
ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মাস ফ্লো আছে, ডিফিউশন নাই, রুট ইন্টারসেপশন আছে। সালফারের ক্ষেত্রে মাস ফ্লো আছে, ডিফিউশন আছে, রুট ইন্টারসেপশন নাই। আয়রনের ক্ষেত্রে তিনটাই আছে, জিঙ্কের ক্ষেত্রেও তিনটা আছে, কপারের ক্ষেত্রে মাস ফ্লো আছে এবং অন্য দুইটা নাই। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে মাস ফ্লো আছে আর রুট ইন্টারসেপশন আছে। বোরনের ক্ষেত্রে মাস ফ্লো আছে, অন্য দুটো নাই। মোলিবডেনামের ক্ষেত্রেও মাস ফ্লো আছে, অন্য দুটো নাই। এই ক্ষেত্রে আমরা এই এসেনশিয়াল এলিমেন্ট গুলো বিহেভিয়ার ইন থ্রি প্রসেস মাস ফ্লো, ডিফিউশন এন্ড রুট ইন্টারসেপশন এর একটা কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা উদাহরণ হিসেবে দেখতে পেলাম। এখন আসা যাক ফ্যাক্টরস এফেক্টিং নিউট্রিয়েন্ট আপটেক বাই দি প্ল্যান্ট রুটস। স্পেশালি এখানে এই সয়েলের থেকে, সয়েল পার্টিকেল থেকে বা সয়েল একটা সলিউশন থেকে রুট সারফেস এরিয়া পর্যন্ত মুভ করতে যে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে সেগুলি আমরা একটু আলোচনা করব। প্রথমে সয়েলের যদি ইরিগেশন ক্যাপাসিটি ভালো থাকে, অপটিমাম থাকে, তাহলে more nutrient will be moved from the soil to the root surface area. Number 2, soil moisture content, যদি moisture content optimum থাকে তাহলে more nutrient can be moved from the soil to the root surface area. Soil pH also similar, extreme high pH or the low pH, some of the nutrient can be fixed or less mobile. Ion exchange capacity of the soil. If a soil has more ion exchange capacity, then the availability of the ion will be high and the more probability of the movement of nutrient from the soil to the root surface will be occurred. তারপর কি নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন অফ দ্য সয়েল, কনসেন্ট্রেশন নিউট্রিয়েন্ট যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি বেশি নিউট্রিয়েন্ট মুভ করবে। রুল অফ ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ অফ আয়ন অ্যান্ড রুট মেটাবলিজম, এক্ষেত্রে কোনো আয়নের ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ এটা নির্ভর করে অনেক সময় আপটেকের ক্যাপাসিটি সয়েলের ভিতরে মুভ করবে সেটা হয়ে থাকে। আর রুট মেটাবলিজম, মেটাবলিক অ্যাক্টিভিটি যদি বেশি থাকে তাহলে এটা মাস ফ্লো বেশি হবে এবং নিউট্রিয়েন্ট আপটেক বেশি হয়ে থাকবে। ইন্টারঅ্যাকশন বিটুইন আয়নস এটার দ্বারাও ইনফ্লুয়েন্স হয়ে থাকে। ক্যাটায়ন অ্যানায়ন রিলেশনশিপও ইনফ্লুয়েন্স the uptake and absorption and vice versa the movement of nutrient from the soil to the root surface area. Internal concentration and nutrient status. If the internally the higher concentration of the nutrient present, then the plant there will be the probability of less amount of nutrient will be taken up by the plant. তার মানে কি যদি ভিতরে কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সে আর নিউট্রিয়েন্ট আয়ন ক্যাপাসিটি বা আপটেক ক্যাপাসিটি কম হয়ে থাকবে। এটা দ্বারা আমরা এই কি কি ফ্যাক্টরগুলো কনসিডার করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো এখন দেখা যাক আমরা কি শিখলাম, হোয়াট উই লার্ন ফ্রম দিস লেসন। নাম্বার 1, দি মুভমেন্ট অফ nutrient ion from the soil to the root surface is mediated by three process. Number 1 হলো root interception, mass flow and diffusion. এর মধ্যে mass flow দিয়েই বেশি নিউট্রিয়েন্ট মুভ করে থাকে, তারপরে ডিফিউশন, তারপরে হলো root interception। এবং আমরা দেখলাম যে ডিফিউশন কিভাবে পরিমাপ করা যায়, ফিক্স ল কি, এটা কিভাবে ইনফ্লুয়েন্স করে, এটা আমরা আলোচনা করছি। তারপরে আলোচনা করছি যে একটা পার্টিকুলার রুটের নিউট্রিয়েন্ট আপটেক ক্যাপাসিটি কিরকম হবে সেটা আমরা কিভাবে এস্টিমেট করতে পারি সেটার একটা ফর্মুলা আমরা দেখলাম। তারপরে ফ্যাক্টরস এফেক্টিং নিউট্রিয়েন্ট আপটেক বাই দি রুট অর প্ল্যান্ট অ্যান্ড the characteristics of root interception, mass flow and diffusion are being discussed here. তাহলে আমরা এই জিনিসগুলো আমরা শিখতে পারলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব the uptake of nutrient from the root surface area to the internal structure of the root, that means the cortex, then endodermis, then the stele, then the vascular bundle, and move through the vessel to the mesophyll tissue of leaf.
এগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্ষেত্রে দুইটা প্রসেস হতে পারে, একটা হলো প্যাসিভ আপটেক, another is active uptake. Active uptake requires energy or ATP, whereas passive uptake does not require any energy or ATP. আমরা আগামী ক্লাসে এগুলো আলোচনা করব। আজকের মতো এখানেই আলোচনা এখানেই সমাপ্তি। সকলকে ধন্যবাদ এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য।